বিগত 1 সপ্তাহ ধরেও আমরা চেষ্টা করেছি যাতে সরকার একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, তো আমরা পাইনি, যার কারণে আমাদের যে হাদি ভাই তার ওয়াইফ সহ আমরা গিয়ে বসেছিলাম। তো মোটামুটি তাদের সাথে একটা নেগোসিয়েশন হয়েছে যে তারা এই দাবিটা আর কি জাতিসংঘের কাছে জানাবে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারই আমাদেরকে বলেছিল যে তাদের মেয়াদেই হাদি হত্যার বিচারটা তারা করে যাবে। আচ্ছা, তো যার কারণে আমরা আসলে তাদের প্রতি আশ্বস্ত হতে পারছিলাম না, কারণ সে ক্ষমতায় আছে আর মাত্র 5 দিন বা 6 দিন। তো সে একটা অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত আমাকে দিচ্ছে না, যার কারণে আমাকে বাধ্য হয়েই ওইখানে যেতে হয়েছে। তো ওকে, ঠিক আছে, আমরা ওখানে তো আমরা তাদেরকে একটাই অনুরোধ করেছিলাম যে আপনারা আমাদেরকে জাস্ট একটা সুনির্দিষ্ট তারিখ বলেন যে আমরা অমুক তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ আমরা এই তারিখে জাতিসংঘের কাছে চিঠিটা প্রেরণ করবো। আপনারা জাস্ট এইটুকু আমাদেরকে বলেন, একটা পোস্ট দেন, আমরা চলে যাই। তো এরপরে আর তারা আমাদের সাথে কোনো যোগাযোগ কিছু করে নাই। তো পরবর্তীতে আমাদের যিনি প্রেস সেক্রেটারি তিনি একটা পোস্ট দিলেন এবং সেখানে ইমিডিয়েট কথাটা বললেন, কিন্তু আসলে তারিখের কথা উল্লেখ করলেন না। তো যার কারণে আমরা যেহেতু অতীতে প্রতারিত হয়েছি, তো আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের আসলে তারিখটা না জেনে এখান থেকে যাওয়াটা ঠিক হবে না। তো এই জন্য আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করছিল আমাদের একটা গ্রুপ, আর খুবই অল্প সংখ্যক 8 থেকে 10 জন যারা একদম ইনকিলাব মঞ্চের কোর মেম্বার এবং হাদি ভাইয়ের ওয়াইফ, যাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, তো তারা বসেছিলাম যমুনার সামনে। তো 12টার সময় কি করলো পুলিশ, পে স্কেলের দাবিতে ওই সময় একটা আন্দোলন চলছিল যমুনা ঘেরাওয়ের উদ্দেশ্যে। তো তাদেরকে বিক্ষিপ্ত করে দেওয়ার জন্য তারা তাদেরকে ওখান থেকে টিয়ার শেল, সান গ্রেনেড, জল কামান দিয়ে ওদেরকে বিক্ষিপ্ত করে দেওয়ার চেষ্টা করছিল। তো একটা জিনিস ভাবেন যে ওখানে কমপক্ষে হলেও 50,000 লোক চলে এসেছিল এবং তারা ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে গিয়েছে। তো তাদেরকে যমুনা পর্যন্ত যেতে দেয়া হয়েছে, তারা যমুনা পর্যন্ত গেছে, এরপরে তাদেরকে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল মেরে বের করে দেওয়া হয়েছে। তো আমি তাদেরকে আহ্বান জানাইছিলাম যে আমরা যেই জায়গাটুকুর মধ্যে বসে আছি এই জায়গাটুকুর কাছাকাছি আপনারা কেউ আসবেন না। আমি হাত দিয়ে ইশারা করছিলাম। আপনি ভাবেন একটা অভূতপূর্ব ব্যাপার যে এই পুরো জাতি যে হাদির বিচারের দাবিতে একতাবদ্ধ, মানে তারা মার খাচ্ছে, পুলিশ তাদেরকে পেটাচ্ছে, টিয়ার শেল নিক্ষেপ করছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, আমি জাস্ট হাত থেকে ইশারা করতেছি আপনারা ওই পাশ থেকে চলে যান। এই পুরো ক্রাউড আমাকে অতিক্রম না করে তারা এক সাইড থেকে চলে গেল। ওয়াও! মানে এই পুরো জায়গাটা শুধু আমি এবং সালাউদ্দিন আম্মার এই দুইজন শুধু হাত দিয়ে তাদেরকে ওই পাশ থেকে যাওয়ার জন্য বলতেছিলাম। সে কিন্তু কন্টিনিউয়াস মাইট খাইতেছে এই সময়। তো হঠাৎ করে মানে পে স্কেলের যারা দাবি তাদের সাথে আমাদের একটা নির্দিষ্ট দূরত্ব এবং সেটা বেশ ভালো। একদম আমরা যেখানে বসে আছি আমাদের ঠিক মাঝখানে একটা সাউন্ড গ্রেনেড মারলো, একদম মধ্য বরাবর, এই যে আমাদের এই সার্কেলটা একদম মাঝখানে, জুমার নামাজের আগে। তার মানে আপনারা খুব বেশি সংখ্যক ছিলেন না? না, আমরা জুমার নামাজের আগে আমাদের সংখ্যাটা ছিল 100 থেকে 150। এবং আপনারা কোনো পাবলিক ক্রাউডকেও আগে থেকে আহ্বান করেন নাই? না 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 না, আমরা বলেছি জুমার নামাজের পরে আসবার জন্য, যেহেতু এখানে পে স্কেলের দাবিতে একটা গ্রুপ আসছে। ওকে। তো হঠাৎ করে তারা মাঝ বরাবর এটা মারলো। তো তখন একটা ভিডিওতে দেখবেন যে আমি যে রমনা জোনের যে ডিসি মাসুদ ভাই, তাকে বলতেছিলাম যে ভাই এইটা আমাদের সাথে কি হইলো। মানে আমি তো পুরো জায়গাটা তাতে কোনো ধরনের বিশৃঙ্খল না হয় এই জন্য নিয়ন্ত্রণ করতেছি, আপনি তার ভিতরেই কিভাবে সাউন্ড গ্রেনেড মারে পুলিশ। সাথে সাথে আমাদের 5 জন ভাই আহত হইলেন। আমি সেই ছবিটা আবার ফেসবুকে দিলাম যে আমাদের 5 ভাই আহত হয়েছে। অবশ্যই আমাদের শান্তিপূর্ণ লড়াই চলবে 5 ভাই আহত হওয়ার পরেও। এরপরে আমরা ওইখানে বসেছিলাম এবং জুমার নামাজ আমরা ওইখানেই পড়েছি। জুমার নামাজের পরে ওখানে বসেই আমরা স্লোগান দিচ্ছিলাম। তো ইতিমধ্যেই শহীদ হাদির যিনি স্ত্রী, তিনি অফিসার্স কোয়ার্টারের ওখান থেকেও একটা প্রবেশ পথ আছে যমুনার দিকে, ওখান থেকে তিনি প্রবেশ করতে চাচ্ছিলেন। তো আর আমাদের 6 থেকে 7 জন, এর বেশি না সংখ্যাটা, 7 জন 8 জন, তারা যমুনার সামনে বসেছিলেন। তো তাদের কাছে যাবেন হাদি ভাইয়ের ওয়াইফ। তো ওখানে তো কোনো মেয়ে নাই এবং আপনি জানেন যে হাদি ভাইয়ের ওয়াইফ প্রচণ্ড ধার্মিক একজন মানুষ। তো মেয়ে না থাকলে ওখানে তার কোন ধরনের সিচুয়েশন হয় বা না হয় একটা ব্যাপার তো আছে। তো আমরা জুমা এবং শান্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব, এদেরকে আমরা পাঠাচ্ছিলাম আমাদের প্রতিনিধি হিসেবে 2 জন মেয়েকে, যারা হাদিফের ওয়াইফের কাছে গিয়ে থাকবে। পুলিশ কোনোভাবেই তাদেরকে যেতে দিবে না। তখন আমরা বারবার অনুরোধ করছিলাম যাতে ওদেরকে যেতে দেয়া হয়। তো ওদের গায়েটায় হাতটা দিয়ে অস্তভূত অবস্থা করে ফেলছে ভিতরে, যেগুলো ক্যামেরায় আসে না, কারণ ওখানে ক্যামেরা প্রবেশ নিষিদ্ধ। এবং তার আগের রাতেই আমাদের সামনে মেইন স্ট্রিম মিডিয়ার লোকজনকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিছে পুলিশ। মেইন স্ট্রিম মিডিয়া আমাদের সাক্ষাৎকার নিতে আসবার কারণে। তো পরবর্তীতে
আপনার হচ্ছে ওদেরকে কোনোভাবেই যেতে দিচ্ছে না। তো আমরা আমাদের আরও দুজন প্রতিনিধি ওদের কাছে পাঠাইলাম যে ওরা তো ওই আরেকটু সামনে গিয়ে ওরা ওইখানে আবদ্ধ ছিল, তো ওদের অবস্থা দেখবার জন্য আমরা আরও দুজনকে পাঠাচ্ছিলাম। তো ইতিমধ্যেই ওরা একটু ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিল যে ওদের সাথে কি আচরণটা করা হচ্ছে। এবং আরেকটা হচ্ছে ব্যাপার, যেটা এদের প্রত্যেক নেম প্লেট খুলে ফেলছে, ও পুলিশ নেম প্লেটগুলো খুলে ফেলেছে এবং মুখে মাস্ক পরা। তো আমাদের যেই জুমাস ওকে মারতেছিল, ও জাস্ট হচ্ছে যাতে মিডিয়ার সামনে মুখটা আসে। দেখবেন যে একটা কথা বলা হচ্ছে যে জুমা পুলিশকে মেরেছে, তো ওখানে মূলত ওই পুলিশের মাস্ক পরা ছিল যাতে মিডিয়ার সামনে, এবং নেম প্লেট ছিল না, মিডিয়ার সামনে যাতে ওর চেহারাটা আসে, এই জন্য ও মাস্কটা খুলে দেওয়ার জন্য হাত বাড়াইছিল, যেইটাকে পরবর্তীতে ফ্রেমিং করা হয়েছে যে পুলিশের গায়ে হাত দিছে, ওর গালে আঁচড় টাচড় দিয়ে। মানে হচ্ছে এগুলো তো পুলিশের প্রফেশনালিজমের মধ্যে একদমই যায় না। এবং বুট জুতা দিয়ে পাড়াইটারে অস্তভূত অবস্থা। তো এটা করছে, ওকে ঠিক আছে। এরপরেও আমাদের ক্রাউড পুরো শান্তশিষ্ট, কারণ আমি বলছি যে আমার কথা ছাড়া কেউ কোনোভাবে এইখান থেকে একটাই করবে না, তাহলে আমরা মনে করবো যে আপনার হাদি হত্যার বিচারের জন্য আসেন নাই, আপনারা এখানে কোনো ধরনের গন্ডগোল তৈরি করবার জন্য আসছেন। ওরা কি করলো, জুমা এবং শান্তাকে এবং আমাদের যে আরও দুজন প্রতিনিধি পাঠাইলাম যাদেরকে ক্যামেরা নিয়ে, ওদের কাছ থেকে মোবাইলগুলো কেড়ে নেওয়া হইল, ওদেরকে এলো পাথারি পিটানো হইল, মাথায় আঘাত করা হইল, রক্তাক্ত অবস্থা। জুমা শান্তাকে কিছুক্ষণ পর আমাদের সামনে আইনা মারা শুরু করলো। মানে ভেতরে মারতেছে সেটা এক জিনিস, কেউ দেখতেছে না, আমাদের সামনে এনে ওদেরকে মারা শুরু করলো। এবং আমাদের যেই যুবা, ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চে আছে, ওরে মেরে রক্তাক্ত করে ফেলছে। তো এসে আমাদেরকে দেখাচ্ছে, দেখেন ভাই আমারে কিভাবে মারছে আর কি। এরপর কি কোনোভাবে ক্রাউড নিয়ন্ত্রণ করা যায়? আপনি আমাকে বলেন যে মানুষ দেখতেছে তার ভাই বোনকে তার সামনে মারতেছে, যাদের ডাকে তারা আসছে। তো এরপর তো ওই আপনার ব্যারিকেডে ওরাও ওপাশ থেকে আর পুলিশ ওই পাশ থেকে। তো পুলিশের যিনি ডিবি চিফ ছিলেন, তিনি আমাকে অনুরোধ করলেন যে ভাই আপনি বললে ওরা শুনবে, কারণ এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। যমুনায় শাহবাগে যখন আমরা আন্দোলন করতেছিলাম হাদি ভাই শাহাদাত পরবর্তী সময়ে 10,000-এর অধিক লোক ছিল। তো তখন আমাদের রেজওয়ানা আপা, যিনি পরিবেশ উপদেষ্টা, উনি আসলেন, ডিএমপি কমিশনার আসলেন। তখন আমি শুধু জনগণকে বললাম যে এইখানে ওনারা যখন কথা বলবে কেউ একটা কথাও বলবেন না। এই 10,000 লোক একটা কথা বলে নাই, তো ওইটা তো তারা দেখছে। এই জন্য আমাকে বলছে যে আপনি যদি ওদেরকে থামতে বলেন আমরা নিশ্চিত ওরা থেমে যাবে। আমাকে বললো যে ভাই আপনি একটু জল কামানের ওই গাড়িটার উপরে উঠে ওদেরকে, ওরা তো আপনাকে দেখতেছে না, ওদেরকে একটু থামানোর জন্য বলেন। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বিবৃতি দেওয়া হইলো যে আমি নাকি জল কামানের উপরে উঠে যাওয়ার কারণে আক্রমণ করা হয়েছে আমরা আর কি। অথচ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা একটু ওইটার উপরে উঁচু স্থান, ওইটা ধরে উপরে উঠে জনগণকে, এবং এই ভিডিওটা স্পষ্ট আছে যে আমি সবাইকে শান্ত থাকবার জন্য বলতেছি ওখানে বসে। কিন্তু তারা কি করলো, তারা এলোপাথারি হচ্ছে টিয়ার শেল, সান গ্রেনেড এবং আপনার পানি নিক্ষেপ করতেছিল। তা আমি দেখতেছিলাম যে এই ক্রাউডটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কারণ হচ্ছে টিয়ার শেলের আওয়াজে তো আমার মাইকের যে আওয়াজ সেটা তো ওই পর্যন্ত পৌঁছাবে না। তা আমি গিয়ে একদম সামনে বসে গেলাম, তাদের যেই জল কামানের যে পানি নিক্ষেপ করতেছে ওইখানে বসে গেলাম। তো ওইখানে আমার কাছে একটা দৃশ্য খুবই দৃশ্যমান হয়েছে, যে ওইখানে প্রশাসনের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে জনগণের আর একটা হচ্ছে ফ্যাসিবাদের। ওকে, একদম খুবই স্পষ্ট। একটা গ্রুপ প্রশাসনে তারা আমাদেরকে রক্ষা করবার জন্য আপ্রাণ চেষ্টা করতেছিল, এবং আর একটা গ্রুপ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো কথা গ্রাহ্য না করেই আমাদের উপরে হামলা করতেছিল। এবং আমি ধন্যবাদ জানাই সেই সকল পুলিশ সদস্যদেরকে এবং ডিবি চিফ সহ যারা ছিলেন, তারা আমাদেরকে সেভ করবার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। মানে আমি পুলিশের বিরুদ্ধে অবশ্যই যদি আমি বলি, তাহলে পুলিশ আমার যতটুকু উপকার করেছে সেটুকু আমার বলতে হবে। তো ওখানে আমরা পুলিশের একদম দৃশ্যমান দুইটা ভাগ দেখতে পেয়েছি। একটা ভাগ আমাদেরকে সেভ করবার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, আর আরেকটা ভাগ আমাদেরকে মানে পেশাদারিত্বের বাইরে গিয়ে আমাদেরকে মেরে ফেলবার জন্য তাদের পক্ষ থেকে যা যা করা দরকার তারা তাই করেছে। বাস থেকে নামিয়ে রাজাকার বলে, যে রাজাকার নামিয়ে আমাদের ভাইদেরকে পিটানো হয়েছে সিরিয়াসলি। এবং বলতেছে একজন পুলিশ সদস্য, আপনি হয়তো দেখে থাকবেন, যে আয় হাদির লাশ নিয়ে যা। রাইট, মোবাইল, আমার ফোনে ভিডিও আছে, মোবাইল চেক করতেছে, বলতেছে লক খুলে দেন নাহলে তোর মাথা বাড়ি দিয়ে ফাটাই ফেলবো, মোবাইলের লক খোল, দেখবো তোর মোবাইলে কি আছে। তখন একজন সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করছে যে আপনি তো এটার পারমিশন নেই। তখন সে দৌড় দিছে এবং আরেকজন সাংবাদিককে তার ক্যামেরাটা বাড়ি মেরে ভেঙে ফেলছে পুরোটাই, যেটা ভিডিওর মধ্যে এসেছে।
এরপরে কি করলো বুঝলাম, যমুনার সামনে 144 ধারা আমরা ভেঙে ফেলছি, ওকে ঠিক আছে। শাহবাগে 144 ধারা কোথা থেকে আসলো? মসজিদের ভিতরে 144 ধারা কোথা থেকে আসলো? মসজিদের ভিতরে বুট জুতা পরে ঢুকে গিয়ে আমাদের ভাইদেরকে পেটানো হয়েছে। ওরা শুধুমাত্র এখানেই ক্ষান্ত হয় নাই, মানে ওদের যে আগ্রাসী আচরণ, এটা আমাদের কাছে মনে হয়েছে যে জুলাইয়ের পুলিশ আবার নতুন করে ফিরে এসেছে। এবং আপনি একটা ঘটনা হয়তো জানবেন কিনা আমি জানি না, জুলাইয়ের পরবর্তী সময়ে 50,000 পুলিশ যারা বাহিনীতে আর পরবর্তীতে জয়েন করে নাই আর কি, নিখোঁজ ছিল, সেই সংখ্যাটা এখন 20,000। মানে বাকি 30,000 আবার যুক্ত হয়েছে এই পুলিশের সাথে। তো যেটা কিন্তু আমাদের জন্য, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর জন্য খুবই একটা মারাত্মক আশঙ্কাজনক ব্যাপার। তো এই যে পুরো পরিস্থিতিটা, এইটা কোনোভাবেই, এবং আরেকটা জিনিস দেখেন যে আমি যেইখানে গিয়ে ওই জলকামানের সামনে দাঁড়াইছি, এর পিছনে কিন্তু আর কেউ যায় নাই। মানে আমি গিয়ে বলছি যে এই পর্যন্ত আর সামনে যাওয়া যাবে না, আর কেউ যায় নাই। তো এই যে, এবং আপনি দেখেন যে বাংলাদেশের ইতিহাসে আমরা মানে ফেসিবাদী আমলেও আমরা দেখি নাই যে পুলিশের যিনি প্রধান কর্মকর্তা তিনি লাঠি হাতে পিটাচ্ছেন। এটা আপনারাও হয়তো দেখে থাকবেন না কখনো। কমেন্ট দিচ্ছেন সেটা আমরা ভিডিওতে দেখেছি। পায়ে কি হলো? আচ্ছা, পায়ের কথাটা বলি। তো আমি যখন আইসা জলকামানের সামনে বসলাম, তখন আমাদের যারা ভাই বোন ছিলেন ওরা সবাই মিলে আমাকে এসে ঘিরে ধরলো। পুলিশ সদস্যরা আমাদের মাথা লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করতেছিল, মাথা লক্ষ্য করে। তো ওইটা দেখে আমাদের এক ভাই, আমাদের সোয়াইব, ও হচ্ছে আমাদের মাথাটা একদম নিচু করে চাইপে ধরছে যে ভাই আপনার মেরে ফেলবে আপনাকে। তো ও যখন আর কি আমার মাথা লক্ষ্য করে মারতে গেছে, তখন ওকে আর কি জুমা, আমাদের যে জুমা, পিছন থেকে গিয়ে এমনি যে করে জড়াই ধরছে, ভাই প্লিজ মাইরেন না। ও করছে কি জুমারে এভাবে করে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে এরপর ওই পাশে গিয়ে আমারে ঠিক লক্ষ্য করে সম্ভবত একটা সাউন্ড গ্রেনেড ও মারছে, ঠিক আমার পায়ের কাছে আইসা সাউন্ড গ্রেনেডটা পরে ওইখানেই বিস্ফোরিত হয়েছে। মানে আমার পায়ের উপরে সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হয়েছে। ওকে। তো বিস্ফোরিত হওয়ার পরে, মানে একটা হচ্ছে আশেপাশে বিস্ফোরিত হওয়ার পরে স্প্রিন্টার গিয়ে লাগা, আর একটা হচ্ছে আমার পায়ের উপরেই বিস্ফোরিত হওয়া। এটা একদম স্পষ্ট ভিডিও আছে যে আমার পায়ের উপরে বিস্ফোরিত হইতেছে। তো এত পরিমাণ ক্ষত হইছে যে কোনোভাবেই বোঝবার সুযোগ নাই যে এটা গুলি নাকি হচ্ছে অন্য কোনো কিছু। এমনকি আমার কথা তো বাদ দিলাম, ডাক্তার যখন দেখতেছে সেও বুঝতে পারতেছে না যে এটা গুলির ক্ষত কিনা। তো পরবর্তীতে উনি আমার পায়ের ভিতর থেকে 3-4টি স্প্রিন্টার বের করলেন। সো ওই জন্যই আপনাদের সমসাময়িকভাবে স্ট্যাটাসটা দেওয়া। এক্স্যাক্টলি। পুরোটা তো রক্তে ভেজা, মানে আমার পুরো পাজামা রক্তে ভেজা। তো ও করছে কি, ওর উপরে আবার হচ্ছে জল কামান দিয়ে পানি মারছে। মানে, এবং আল্লাহর একটা অসীম রহমত, কোথা থেকে যেন একটা ভ্যান এই ক্রাউডের মধ্যে চলে আসলো। মানে এই ভ্যানের তো আসবার কোনো কথা না, তা হঠাৎ করে একটা ভ্যান চলে আসলো। তো সবাই মিলে আমাকে ওই ভ্যানের উপরে তুলে এরপরে হসপিটালে নিয়ে গেল। জাবের ভাই যে সুন্দর এবং সাবলীল ভাষায় পুরো ঘটনাটা ব্যাখ্যা করেছে, শুনে বারবার শুনতে মন চায়। আমি 2 বার শুনেছি। তার পুরো বক্তব্য শেষের 2 মিনিট সবাইকে কাঁদিয়ে ছাড়লো। হাদির জন্য মানুষ আরো একবার কাঁদলো। জাবের ভাই হাদির প্রতি কি পরিমাণ ভালোবাসা তা আরো একবার প্রকাশ পেল। এমন মানুষ, এমন বন্ধু, এমন সহপাঠী খুঁজে পাওয়া বিরল।